অভয়নারায়ণ ও তার অনুগামীদের বিনীত করজোড়ে তারানাথ রাত জেগে শুনতে থাকে সেই সব কাহিনী। অবশেষে তাদের একান্ত অনুরোধে তারানাথ থেকে যায় সেই জায়গায়। তারপর কি হয় তারানাথের সাথে? আর কেই বা ছিল সেই ক্ষমতাবান খারাপ শক্তিধর কাপালিক? কি হয় তাদের শেষ পরিণতি? পেটের অশুভ শক্তি থেকে মুক্তি পায় কি জমিদার পরিবার? তারানাথের তন্ত্রজীবনে কঙ্কনা গ্রামের হাড় হিম করা অভিজ্ঞতার কথা জানতে হলে শুনতে থাকুন অর্পণ ভট্টাচার্যর লেখা তারানাথ তান্ত্রিক ও প্রাচীন পিশাচ। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। প্রকৃতির খেয়াল বোঝা সত্যি আমাদের মতন তুচ্ছ প্রাণীদের পক্ষে মনে হয় সম্ভব নয়। গতকাল সন্ধ্যার দিকে কালবৈশাখীর দাপটে সারা রাত্রের পরিবেশ ভালো শীতল ছিল, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার, পরিবেশটাও বেজায় গুমোট হয়ে আছে। এক ফোঁটা হাওয়া তো চলছেই না, উল্টে একটা ভাবসা গরম ঘামিয়ে তুলছে বারে বারে। মাঝে মাঝে এক পশলা করে ঝিরিঝিরি বৃষ্টি অবশ্য হচ্ছে, তবে তাতে গরম কিছু কমছে না। সকালবেলার সমস্ত কাজ সেরে নিয়ে চায়ের পেয়ালা আর দৈনিক খবরের কাগজ হাতে নিয়ে মনমরা হয়ে জানালার পাশে বসে আছি। দেখতে দেখতে বেলা হয়ে গেল, আর জানালা দিয়ে চোখে পড়ল পশ্চিম কোণে জমাট কালো মেঘের আনাগোনা। খানিকক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পরিবর্তন হয়ে শুরু হলো বৈদ্যুতিক চমক ও চাপা মেঘ গর্জনের শব্দ। মন মতন আবহাওয়ার পূর্বাভাস কষে বুঝলাম তাতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। কেন জানি না এক অজানা আনন্দে মনটা ভরে উঠল হঠাৎই আমার। আজ ছুটির দিন থাকায় সময়টাও যেন কিছুতেই অতিবাহিত হতে চাইছে না। দুপুরে তাড়াতাড়ি স্নান সেরে গরম গরম খিচুড়ি, বেগুনি ভাজা আর ডিমের অমলেট বেশটি করে উদরপূর্তি করে পায়চারি করছি আমি। বৃষ্টি তখনও এক নাগাড়ে পড়েই চলেছে। একটা পুরনো বই হাতে আমি ইতস্তত ঘুরতে ঘুরতে ভাবছি বহু দিন হলো তারানাথের উত্তর কলকাতার বাড়িতে যাওয়া হয়নি। মনে মনে ভাবছি কিশোরীকে একবার বলে দেখলে ভালো হতো। এমন সুন্দর পরিবেশে তারানাথের ভৌতিক গল্পের সম্ভার সঙ্গে চপ মুড়ি সহযোগে বিকালটা একেবারে দারুণভাবে অতিবাহিত হতো। তারানাথের গল্প বাস্তব কি অবাস্তব তার বিশ্লেষণ আমি করতে যাব না, তবে তার গল্প শুনতে যে ভালো লাগে না তা আমি কখনোই অস্বীকার করব না। আর এক এক সময় এক একটা ঘটনার বিশ্লেষণ কখনো কখনো ভয়ে আতঙ্কের রোমাঞ্চে গায়ে কাঁটা দিয়ে ওঠে, আবার কখনো নিজের অজান্তেই চোখ দিয়ে বেরিয়ে আসে অশ্রুবাড়ি ধারা। কিশোরীটা অবশ্য মাঝে মধ্যে গল্পে ব্যাঘাত ঘটায়, তবুও তার গল্প শোনার আগ্রহ আমার থেকে কিঞ্চিত কম নয়। আসলে ওর মনে তাড়াহুড়ো করার স্বভাবটা বড্ড বেশি, তাই সে তারানাথের গল্পের মধ্যে মাঝে মধ্যেই কথা বলে ফেলে, আর যেটা তারানাথ ভীষণ অপছন্দ করে। তাই দেখে মাঝে সাঝে ধমকও খেতে হয় তাকে। তবে সে যাই হোক, কিশোরী যে তার গল্পের একজন গুণমুগ্ধ শ্রোতা তাতে কোনো সন্দেহ নেই। ঘন ঘন জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি আর ইতস্তত করছি। কি করব সেটাই ভাবছি এখন। তবে কি কিশোরী ছাড়া একাই ছাতা হাতে বেরিয়ে পড়ব নাকি? ভাবতে ভাবতে এমন সময় বাইরের দরজায় কড়াঘাতের শব্দ আমার কানে প্রবেশ করল, আর তার সাথে দরজার ওপার থেকে কিশোরীর কণ্ঠস্বর। আশানুরূপ অতি পরিচিত কণ্ঠস্বরে বিহল হয়ে তৎক্ষণাৎ দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। দরজা খুলতেই কিশোরীকে দেখে আমার মন আনন্দে নেচে উঠল। দেখলাম সে সঙ্গে ছাতা না আনায় তার পরনের অর্ধেক বস্ত্র বৃষ্টির জলে ভিজে গেছে, মাথা দিয়ে বৃষ্টির জল গড়াচ্ছে। আমি তৎক্ষণাৎ তাকে ঘরে ঢুকিয়ে একটা গামছা আর বেতের মোড়াখানা বাড়িয়ে তাকে বসতে দিয়েই বললাম, কিশোরী, দুরন্তপনাটা একটু কমাতো দেখি ভায়া।
তোমার যে বয়স হচ্ছে তা কি খেয়াল আছে তোমার? অসময়ে অযাচিত বৃষ্টি, ভিজলে যে জ্বরে পড়বে। তুমি কি আর সেই 20 বছরের বালকটি আছো নাকি? আরে ওসব এখন ছাড়ো তো ভায়া। এমন মধুর ওয়েদার, আমি ভাবলাম তারানাথের বাড়ি গেলে কেমন হয়। যেমনি ভাবা অমনি তোমার কাছে চলে এলাম। গল্প শোনার আগ্রহ বাইরের এই বৃষ্টি আর কি ব্যাঘাত ঘটাতে পারে? তা যা বলেছ কিশোরী, আমিও তো এই সেই থেকে তোমার কথায় ভাবছিলাম। এমন পরিবেশে আমিও ভাবছি যে তারানাথের বাড়িতে গিয়ে একটু গল্পের আসর জমাবো। আজ বহুদিন হলো সেই চত্বরে যাওয়া হয়নি আমাদের। না জানি আমাদের উপস্থিতি এখন কেমন ভাবে নেবে সে। কিশোরীর উপস্থিতি ও সম্মতিতে আর দেরি না করে তৎক্ষণাৎ একটি ঢাউর ছাতা হাতে বৃষ্টি বাবাজিকে জব্দ করে বেরিয়ে পড়লাম দরজায় তালা বন্ধ করে। কিশোরী সঙ্গে ছাতা না আনায় অগত্যা আমরা এক ছাতার তলাতেই কোনো প্রকার দুজনে মাথা গুঁজে হাঁটতে থাকলাম বড় রাস্তার দিকে। বড় রাস্তায় পৌঁছে কিশোরী হাত নেড়ে একটা হাতে টানা রিক্সাকে দাঁড় করালো। আমাদের গন্তব্যস্থল উত্তর কলকাতার মঠ লেনের বাড়ি, অর্থাৎ তারানাথের বাড়ি। ততক্ষণে বৃষ্টিটা কিছুটা ধরে এসেছে। আমরা দুজনে গিয়ে চেপে পড়লাম তাতে। চালক গুনগুন করে গান গাইতে গাইতে রিক্সা নিয়ে টেনে চলল আমাদের। মাঝে কিশোরী শুরু করলো বলা, দাদা মাঝে একটা তেলে ভাজার দোকান দেখে দাঁড় করাবেন তো, কিছু জিনিস কেনার আছে আমাদের। কিশোরীর কথা শুনে বুঝলাম গপ্প শোনার বিষয় আজকে আমার চেয়ে তার আগ্রহ অনেক বেশি। আর এটাও ঠিক, তারানাথের গপ্পের আসরে খাবার দাবারের সঙ্গে পাসিং শো কিন্তু অতি আবশ্যিক। গল্পের মাঝে ঘন ঘন ধূম্রপান বা মস্তিষ্কের ধোয়ার টান না পেলে তার মেজাজ ঠিক থাকে না। আর উপরন্তু তারানাথের গল্প কোনোভাবেই প্রাণবন্ধ হয় না। পথ চলতে চলতে মাঝে একটা রাস্তার ধারে রিক্সা থামলো। আমরা রিক্সা থেকে নেমে বেশ কিছু তেলে ভাজা সংগ্রহ করে নিলাম একটি পুরনো তেলে ভাজার দোকান থেকে। হাত বাড়িয়ে তার ঠিক পাশের দোকান থেকে গল্পের খোরাকি হিসেবে সংগ্রহ করে নিলাম 2 বাক্স পাসিং শো অর্থাৎ সিগারেট। হাতে করে গল্পের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে নিয়ে আমরা সোজা রওনা দিলাম মঠ লেনের বাড়ির উদ্দেশ্যে। রিক্সা চালকের ভাড়া মিটিয়ে আমরা নেমে পড়লাম মঠ লেনের গলির মুখে। অনেক দিন বাদে পরিচিত চেনা রাস্তায় ঢুকতে তারানাথের মুখে নতুন গল্প শোনার আশায় মন ব্যাকুল হয়ে উঠল আমাদের। দেখতে দেখতে আকাশ কালো করে আবারও বৃষ্টি নামলো। এদিকে হয়তো গত কাল রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিল, তা না হলে রাস্তায় জল দাঁড়িয়ে থাকতো না। কলকাতার অলিতে গলিতে এক বড় সমস্যা, একটু বৃষ্টি হলো কি হলো না তাতে জল দাঁড়িয়ে যাবে। তাই মঠ লেনের পরিবেশও তার ব্যতিক্রম কিছু নয়। বড় রাস্তা ব্যতীত অলিতে গলিতে সব জায়গাতেই অল্প বিস্তর বৃষ্টির জমা জল আমাদের চোখে পড়ছে। বৃষ্টির আশঙ্কার গল্পের কৌতূহলে হাঁটার গতিবেগ বাড়ালাম আমরা। কিশোরীকে বললাম জোরে পদচালনা করতে। অবশেষে মিনিট 2 হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম তারানাথের বাড়ি। পুরনো দিনের কাঠের দরজায় 2-3 বার কড়াঘাত করতেই ভেতর থেকে একটি স্বল্প বয়সী নারী কণ্ঠস্বর জবাব দিল যে আসছি। তার কয়েক মুহূর্ত বাদে একগাল মিষ্টি হাসি মুখ নিয়ে চারিমা এসে দরজা খুলে দিল আমাদের। আমার আর কিশোরীর আগমনে প্রফুল্ল চারি বলে উঠল, আরে কাকা বাবুরা, অনেকদিন বাদে যে, আসুন আসুন, ভেতরে আসুন। কিশোরী তাকে প্রশ্ন করল, কেমন আছো চারিমা? চারি উত্তরে জবাব দিল, খুব ভালো। তৎক্ষণাৎ চারি আমাদের বসার জন্য তক্তপোষটা এগিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আমাদের বসতে দিয়ে আমাদের হাতের তেলে ভাজার ঠোঙ্গাটা নিয়ে সে তার বাবাকে আমাদের আগমনের খবর দেওয়ার জন্য ভেতরে গেল। আমরা সেখানে না বসে কিঞ্চিত এগিয়ে গেলাম তার পিছু পিছু। সেখানে গিয়ে দেখলাম জ্যোতিষশাস্ত্রে পারদর্শী জ্যোতিষবিদ তারানাথ একটি অল্প বয়সী বালিকার হাত দেখছে। তার মায়ের ব্যাকুল উৎকণ্ঠিত চিত্ত আমাদের দ্বিধায় ফেলল।
আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, ভুল সময়ে এসে পড়লাম না তো আমরা? কিন্তু আমাদের আগমন তার আগেই তারানাথ টের পেয়েছেন, তা আমরা বুঝতেও পারিনি। প্রথমে মেয়েটির হাত কপাল ভালো করে পরীক্ষা করে নিয়ে তার মাকে বলল, ঘন ঘন পেটের ব্যামো আর জ্বর নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অনিয়মে খাওয়া দাওয়া আর সঠিক পথ্যের অভাবে খুকির এই পরিণতি। সামনের সপ্তাহে একদিন এসো, আমি কিছু জিনিস তোমাদের লিখে দেব, সেগুলো বাজার থেকে কিনে এনে খাইও, খুকি সেরে যাবে। আর ভালো হয়ে যাবার পর সময় সুযোগ হলে একটু ওই কবরেজ বৈদ্যকে দিয়ে চিকিৎসা করিয়ে নিও। তার কথায় আশ্বস্ত হয়ে ওই বালিকার মা তারানাথকে বলল, ঠাকুরমশাই, আপনার পারিশ্রমিক? সেসব পরে হবে, এখন কিছু দিতে হবে না, বাড়ি যাও। আগে খুকি সুস্থ হয়ে উঠুক, খুকি সুস্থ হয়ে গেলে ওর হাতের বানানো নারকেলের নাড়ু নিয়ে এসো, আমি খাবো। তার কথায় তার মা মেয়েকে নিয়ে তাকে প্রণাম করে সেই স্থান থেকে বিদায় নিল। আর তাদের বিদায়ের সঙ্গে সঙ্গে তারানাথ মাথা তুলে একগাল হেসে আমাদের উদ্দেশ্যেই বলতে লাগলো, কি ব্যাপার হে, এই অসময়ে বৃষ্টি বাদলার দিনে এদিকে পথ ভুলে নাকি? আমি কিছু বলতে যাবার আগে কিশোরী ব্যস্ত হয়ে বলে উঠল, না, মানে ঠিক পথ ভুলে নয় ঠাকুরমশাই, আসলে আপনার মুখে গল্প শোনার আশায়। গল্প? আমার জীবনের সমস্ত অতি প্রাকৃতিক সব ঘটনা অলৌকিক ব্যাখ্যা, তা তো তোমাদের ওই গল্প বলে মনে হবে। তারানাথের এ কথা শুনে আমি ভাবলাম, এই রে, সর্বনাশ করেছে। কিশোরীর এই উল্টো পাল্টা কথা বলা, এই কারণেই তারানাথ মাঝে মধ্যে চটে যায়। আমি কিশোরীকে হাত টিপে থামিয়ে বললাম, না না, মানে আমরা আপনার মুখে আপনার জীবনের এই সেই অলৌকিক ঘটনা শুনবো বলেই এক প্রকার দৌড়ে চলে এলাম ঠাকুরমশাই। বটে, তবে তোমরা মানো আর ছাই নাই মানো, আজকের এমন দিনে তোমাদের আগমনে আমি বেজায় খুশি হয়েছি। তবে যাই বলো, নাস্তিক আর কৌতূহলী মানুষেরাই গল্পের ভালো শ্রোতা হয়ে ওঠে। এই বলে তারানাথ এক গাল হেসে আমাদের বসতে বলল হাতের ইশারায়। আমরাও তার কথা মতন তক্তপোষটা টেনে নিয়ে তার উপর উপবেশন করলাম, একে একে তিনজনে। এদিকে আমাদের কথার মধ্যে চারিও এসে দাঁড়িয়েছে তার বাবার পেছন দিকে। তারানাথ তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, মারে, এই কাকাদের জন্য আর আমার জন্য ভালো করে ওই তেলে ভাজা দিয়ে মুড়িটা মেখে নিয়ে আয় তো মা। আর আমার জন্য সঙ্গে দুটোই কাঁচা লঙ্কা বেশি আনিস মা, আর খানিক বাদে ওই চাটা বানিয়ে আনিস মা। চারি মুড়ি মাখার জন্য ভেতরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাসিং শোর প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিলাম। তারানাথের গল্প শোনার জন্য এইটাই হলো তার কাছে সবচেয়ে বড় ভেট সামগ্রী। এই বস্তুটি ছাড়া তারানাথের গল্প রসহীন রসগোল্লার মতো। পাশে রাখা নারকেলের মালয়ের ছাইদানিটা সামনে এনে রাখলো তারানাথ। তারপর পাসিং শোর প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করল। তাতে গভীর দু টান দিয়ে তারানাথ বলল, ছোটবেলায় তন্ত্র মন্ত্র, দেবতা অপদেবতা এইসবের পিছনে যদি না ছুটে বেরোতাম, তাহলে আজ আমিও এমন বৃষ্টি কাদায় ভিজে বাচ্চাগুলোর মতন দাপাদাপি করতাম। গল্প শুরু করার আগে তারানাথ এমন অনেক হেয়ালি করে থাকেন যা আমরা কিছুই বুঝতে পারি না। তারানাথের হাতের সিগারেট শেষ হবার আগেই চারিমা আমাদের জন্য একটি বড় গামলায় চপ মুড়ি বেশ করে মেখে এনে আমাদের সামনে রাখল, সঙ্গে মাটির পেয়ালা করে গরম গরম চা। তারানাথ নারকেলের মালয়ে সিগারেটটি ঘষে রেখে চায়ে চুমুক দিল।
দারুণ বানিয়েছিস রে মা চাটা। তারপর আমাদের মুড়ির গামলা থেকে 2 গাল মুড়ি তুলে নিয়ে মুখে পুরে চিবোতে লাগলো। কিশোরী 1 খাবলা মুড়ি হাতে তুলে নিয়ে বলল, নিন ঠাকুরমশাই, এবার শুরু করুন দেখি। তারানাথ ইতিমধ্যে পাসিং শোর প্যাকেট থেকে আরো একটি সিগারেট বের করে তার 2 ঠোঁটের মাঝে চেপে ধরল। তারপর উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাইরের দিকে। এমন ঘোর তারানাথের পুরনো, তিনি যখনই গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে পড়ে তখনই তাকে এমন ঘোরাচ্ছন্ন অবস্থায় দেখা যায়। ঘন কালো আকাশের দিকে তাকিয়ে গভীর এক মুখ ধোঁয়া ছেড়ে তারানাথ শুরু করলো তার গল্প বলা। সে অনেক বছর আগের কথা। আমি তখন নিজের জ্যোতিষবিদ্যার তন্ত্রমন্ত্র জ্ঞানের আশায় নানান স্থান পরিভ্রমণ করে চলেছি। দেহ ও মনের জোরে পার হয়ে চলেছি গ্রাম থেকে গ্রামান্তর। তখন মনে এক অদম্য ইচ্ছা যেন সারাক্ষণ আমায় মাতাল পথিকের ন্যায় তাড়িয়ে বেড়াত। ঘরে আমার মন টিকত না কখনোই। পরিস্থিতির সম্মুখীনে পড়ে আমাকে দিনের পর দিন নানান ভয়ঙ্কর পরিবেশে রাত্রি যাপন করতে হয়েছে। সে পরিত্যক্ত উঠান বাড়ি থেকে শুরু করে ফাঁকা মাঠ, এমনকি নির্জন ভয়ঙ্কর শ্মশান ঘাটে থাকতে হয়েছে বহুবার। যে সমস্ত জায়গায় সাধারণ গৃহস্থ মানুষের পক্ষে থাকা একেবারেই ওই উপযুক্ত স্থান নয়। তবে কি জানো, অচেনা মুখের ভিড়ে একলা থাকা বড়ই কষ্টের। তোমরা যে সমস্ত ঘটনাকে অলৌকিক গল্প কথা বলে ওই কথার ছলে এড়িয়ে যাও, আসলে ইহলোকে তাদের সাক্ষাৎ পাওয়া আমার কাছে ভাগ্যের ব্যাপার। আবার বিশেষ ক্ষেত্রে বিপদও বটে, কারণ তারা অত সহজেই ধরা দেয় না। আর আমাদের এই সূক্ষ্ম চোখে আমরা তাদের দেখতেও পাই না। জীব জগতে সমস্ত প্রাণীকুল বা মানুষের মৃত্যুর পর তারা পরলোক প্রাপ্তি পায়, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের মৃত্যুর পরেও তারা ইহলোকের মায়া পরিত্যাগ করে যেতে পারে না। তারা তাদের নিজের আত্মতুষ্টি চাহিদা পরিপূর্ণ করার জন্য মায়া আর ছলনার বশীভূত হয়ে থেকে যায় আমাদের মাঝে। আর তখনই তারা প্রাণীকুলের জন্য মস্ত বড় বিপদের একটা কারণ হয়ে ওঠে। তারা তখন হয়ে ওঠে অসীম পেট শক্তি সম্পূর্ণ ভয়ঙ্কর পিশাচ, যাদের সামনে পড়েছ কি মৃত্যুকে তুমি চোখের সামনে দেখে নিয়েছ। এইটুকু কথা বলা সমাপ্ত করে তারানাথ থামল। তার হাতের অবশিষ্ট সিগারেটটি নারকেলের মালয়ের অন্দরে প্রবেশ করিয়ে তা ঘষে নিভিয়ে দিলেন। মুহূর্তেই কেমন যেন সবকিছু চুপ হয়ে গেল। একটা অজানা চাপা ভয়ে আমি প্রশ্ন করে বসলাম তারানাথকে, আচ্ছা ঠাকুরমশাই, আপনার এই সমস্ত জায়গায় যেতে বা ওই থাকতে ভয় করতো না? ভয় পেলে যে এত মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াতে পারতাম না। কত মানুষ বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়েছে, সে কথা না হয় বাদই দিলাম। আসলে কি বলতো, আত্মার বিনাশ নেই। আত্মা একটা শক্তি, একটা ভীষণ শক্তি। শক্তির বিনাশ নেই, রূপান্তর আছে মাত্র। এই বলে তিনি পাসিং শোয়ের প্যাকেট থেকে আরো একটি সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করলেন। এবার কিশোরী বলল, তারপর ঠাকুরমশাই, তারপর কি হলো বলুন না। এক মুখ ঘন গাঢ় ধূসর ধোঁয়া ছেড়ে তারানাথ বলতে শুরু করলো তার ঘটনা। ততদিনে আমি মধুসুন্দরী দেবীর আবির্ভাব দর্শন পেয়েছি। মাথু পাগলির শেখানো শিক্ষায় দীক্ষায় আমি তখন বেশ পোক্ত হয়ে উঠেছি।
তেমনি একদিন আমি ওই পদব্রজে হেঁটে চলেছি মাইলের পর মাইল, শুধুমাত্র একটি সুন্দর স্থানে বসে মধুসুন্দরী দেবীর ধ্যানমন্ত্রে শরণাপন্ন হব বলে। কোথায় চলেছি, কি আমার লক্ষ্য, তখন সবই আমার অজানা। অনেক পথ হাঁটতে হাঁটতে অবশেষে গিয়ে পৌঁছালাম বিশাল এক গ্রামের মধ্যে। সেই গ্রামে ঢুকতে সময় পার হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যার শেষ লগ্ন। ফাঁকা মাঠ দিয়ে চলতে গিয়ে দূরে কোনো এক গৃহিণীর বাড়ি থেকে শুনতে পেলাম সন্ধ্যার শেষ শঙ্খধ্বনি। তখনই অদূরে আমার চোখ পড়ল এক বিশাল সুপ্রাচীন দেবদারু গাছ। মনে মনে ঠিক করলাম এই গাছতলাতে বসেই আজকের ধ্যান সাধনা আমি করব। এতটা পথ অতিক্রম করায় শরীরও বড় ক্লান্ত আমার। গাছতলাতে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম আমি। তারপর সঙ্গে করে নিয়ে আসা কিছু শুকনো খাবার আর জল খেয়ে ধ্যানের আসনে উপবেশন করলাম। আর ঠিক তক্ষুনি তন্ত্র বলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল যে আমার আগমনে কেউ বেশ ভালোই অসন্তুষ্ট হয়েছে। আমার অলৌকিক অদৃশ্য কেউ হয়তো চায় না আমি সেখানে থাকি। কিন্তু কে চায় না আর কেন চায় না, তার কোনো উত্তর আমি পাইনি। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজ ধ্যান মন্ত্রে শরণাপন্ন হলাম সেই মুহূর্তে। ওই দিন সেই স্থানে কত সময় অতিবাহিত হয়েছে তা আমি জানি না। রাত্রি শুরুর প্রথম দিকে বেশ কিছু মানুষের চাপা চিন্তিত ও উৎকণ্ঠিত কণ্ঠস্বরে আমার চমক ভাঙল। চোখ খুলে বুঝলাম বাইরে তখন বৃষ্টি পড়ছে। আমার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে সে অনুভূতিও আমি পাইনি। আর দেখলাম আমার সামনে জনা দশেক গ্রামবাসী হাতে লাঠি, হারিকেন ইত্যাদি নিয়ে দলবদ্ধ হয়ে আমার দিকে কৌতূহলী প্রশ্নে তাকিয়ে আছে তারা সকলে। আমি কিছু বলতেই যাব, তার আগেই একজন মাঝ বয়সী ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলো। সেই গ্রাম্য ভদ্রলোক আমার সম্মুখে দাঁড়িয়ে হাত জড়ো করে বলল, নমস্কার। আপনি কে বাবা ঠাকুরমশাই? রাত বিরেতে এই অন্ধকার ফাঁকা নির্জন মাঠের এই গাছতলায় আপনি একাকী বসে আছেন? তাদের সকলকে আমি আমার পরিচয় দিতে তারা বেশ অবাকই হল। তারপর সেখান থেকে আমি আমার নিজের ধ্যানের আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। তখন গ্রামবাসীদের মধ্যে একজন স্বল্প বয়সী যুবক হাতে হারিকেন আর এক হাতে ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে এলো। তারপর সে মাঝ বয়সী ভদ্রলোক আমার দিকে অত্যন্ত চিন্তিত হয়ে বলে উঠল, আপনি আপনি আর এক মুহূর্ত এই স্থানে থাকবেন না ঠাকুরমশাই। এই অন্ধকার ফাঁকা মাঠে এই গাছতলা আপনার জন্য একদম নিরাপদ নয়। তার মধ্যে এই দুর্যোগের রাত। আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান, দয়া করে ফিরে যান আপনি আপনার নিবাসে। তার এই কথা বলা সমাপ্ত হতেই ওখানকার আরো কিছু লোকেদের মধ্যে কৌতূহলী চাপা গুঞ্জন আর বৃষ্টির দাপটে এক অদ্ভুত হেয়ালিময় পরিবেশ সৃষ্টি করে তুলল। তখন আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, আমাকে নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আমার এমন অদ্ভুত দুর্যোগ পরিবেশে নিজেকে মানিয়ে নেবার অভ্যাস আছে, বুঝলেন। আর তাছাড়া আমি আসছি অনেক দূর পথ থেকে। এখনই সেখানে ফিরে যাওয়ার কোনো উপায় আমার হাতে নেই। এখানে আমার কোনো আত্মীয় পরিজনও কেউ থাকে না, আর না আছে নিজের কোনো বাসস্থান। আমি যে একজন ভবঘুরে জ্যোতিষবিদ তা আমি তাদের তখন কিভাবে বোঝাই। তাছাড়া আমি যে অল্প স্বল্প তন্ত্রবিদ্যা জানি তা তখনই আমি তাদের বলতে পারিনি, বা ইচ্ছাকৃত বলতেও চাইনি, কারণ তখন তারা আমার মুখের কথা শোনার মতন পরিস্থিতিতেই নেই। এমনিতেই এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে ফাঁকা মাঠে গাছতলায় দাঁড়ানোটাই একদমই নিরাপদ নয় কারোর জন্যই। কখন বলতে কখন বিপদ আপদ ঘটে যায় তা তো আর আগে থাকতে বলা যায় না।
এমনি সব 7-5 চিন্তা করছি আমি নিজের মনে। তখনই সে ভদ্রলোক বলে বসল, আপনার এখানে যখন কেউ থাকে না, তাহলে আপনি একা এখানে থাকবেন না ঠাকুরমশাই। চলুন চলুন, আমাদের সঙ্গে চলুন, চলুন চলুন। আজকে রাতটা না হয় আমার বাড়িতে একটু আশ্রয় নেবেন আপনি। আপনার পবিত্র পদধূলিতে যদি আমাদের গ্রামটা একটু পবিত্র হয়, তাহলে তো মন্দ হয় না। এই তোমরা কি বলো হে? তার কথা শুনে বাকিরাও তাকে উৎসাহ দিয়ে বলে বসল, হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আপনি একদম ঠিক কথাই বলেছেন। আজ আপনিও একজন আমাদের গ্রামের অতিথি, আর আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতন অতিথিকে এমন বিপদের দিনে আমরা কখনোই ফেলে রেখে যেতে পারবো না। আলো আধারি বাদলার পরিবেশে দমকা হাওয়ায় হারিকেনের আলো তখন দপ দপ করে চলছে। হাওয়ার ওই পাগলামিতে বৃষ্টির দাপট কখনো বাড়ছে আবার কখনো কমছে। নিজের মনে আমি নানান চিন্তা করছি। ভদ্রলোক এদিকে একইভাবে আমায় বলে চলেছে, চলুন ঠাকুরমশাই, চলুন 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 না। আপনার যত্নার্থীতে কোনো ত্রুটি রাখবো না। মাত্র একটি রাতের জন্য আপনার সেবা করার সুযোগ করে দিন ঠাকুরমশাই, এই অধমকে। কিন্তু আমার যে মন চাইছে না তাদের সঙ্গে যেতে। আমি তাদের সাথে যেতে যেমন নারাজ, আর তারাও আমাকে তাদের সাথে না নিয়ে ফেরত যাবেন না। অনেক আকুতি মিনতি করার পর ভদ্রলোক একটা সময় নিজেকে সংযত না করতে পেরে একটি অদ্ভুত কথা বলে বসলো আমাকে। তার কথার মধ্যে আতঙ্ক আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম, কিন্তু তার কথাটা আমি শুনতে পাইনি। তখন চাপা গম্ভীর মেঘ গর্জন আর হাওয়ার কারণে তার কথা অস্পষ্ট শোনাচ্ছিল। তখনই এ প্রকৃতির খেয়ালে বিদ্যুতের চমকে আমি গাছতলায় তাদের ঠিক পেছন দিকে একটি কম্পিত চাপা অন্ধকার অনুভব করতে পারছিলাম। তখনই আমি বুঝতে পারলাম এখানকার মানুষেরা একটা বড় বিপদের মধ্যে রয়েছে। বাকি গ্রামবাসীরা আমার দিকে তৎক্ষণাৎ এগিয়ে এসে আস্তে আস্তে আমায় বলল যে এই গ্রাম নাকি পেট কবলিত। তারা প্রতিনিয়ত নাকি কোনো এক অশুভ পেটের ছত্র ছায়ায় বসবাস করছে। তারা আরো কিছু বলতে যাবে, সেই ভদ্রলোক তাদের ধমক দিয়ে থামিয়ে দিল আর চেঁচিয়ে উঠে বলল, তোরা চুপ কর দেখিনি। এ রাতের বেলা তোরা এসব জিনিস নিয়ে আলোচনা করিস কেন? হ্যাঁ, তোদের কি প্রাণের ভয়টুকু নেই রে? এই বলে আমার দিকে তাকিয়ে সে বলল, ওসব কথায় আপনি কান দেবেন না ঠাকুরমশাই। আপনি এখন উঠে আসুন দেখিনি, উঠে আসুন। এদিকে বৃষ্টি কিন্তু বাড়ছে। এখনই গৃহে পৌঁছাতে না পারলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু ঠাকুরমশাই। আর আমার বাড়ি কিন্তু এখান থেকে বেশ অনেকটাই দূর। মাঝবয়সী ভদ্রলোকের ধমকে তারা চুপ করে গেল ঠিক কথায়, কিন্তু তাদের মুখে চোখে আতঙ্ক আর উত্তেজনা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না তারা একটা বড় সমস্যার মধ্যেই আছে। হয়তো আমাকে এইখান থেকে সুরক্ষিতভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্যই তারা অযাচিত মিথ্যা কথার দ্বারস্থ হলো। তাছাড়া এরা এই দুর্যোগের রাত্রি আমার ক্ষতি করবে বলে তো মনে হয় না। অনেক ভাবার পর আমিও তখন তাদেরকে আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখতে পারলাম না। গাছতলা ছেড়ে তাদের ছাতার তলায় আশ্রয় নিয়ে এগিয়ে চললাম তাদের সাথে সামনের দিকে। ওরা সকলেই দেখলাম কোনো না কোনো ভগবানের নাম করতে করতে হেঁটে চলেছে। তখন কি মনে হতে আমি কৌতূহলের বশে তাদের চক্ষুর আড়ালে একবার পেছন ফিরে গাছতলার দিকে তাকিয়ে দেখলাম। হারিকেনের আলোয় যতটুকু দেখা যায় আর কি, দেখলাম একটা কম্পমান কালো ছায়া চোখের পলকে গাছের পেছনে আড়াল হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি সেই ঘটনা নিজের চোখে চাক্ষুষ করার পর আমারও মনে এক অলৌকিক রহস্যের গন্ধদানা বাঁধতে শুরু করলো। কারণ আমি খুব ভালো রকমই বুঝতে পারছি
আমি যে নিকষ কালো কম্পমান ছায়া অবয়বটিকে দেখেছি তা কোনো গাছপালা বা বস্তু বিশেষের ছায়া ছিল না। আমি যা দেখেছি তা অন্য কিছুরই ইঙ্গিত দেয়। আমার স্বল্প জ্ঞানের মধ্যে দিয়ে আমি যা অনুমান করলাম তাতে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এ বস্তুটিকে আমাদের ভাষায় পিশাচ বলা হয়ে থাকে। কিন্তু তা যদি হয়েও থাকে তাহলে তা অতি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় থেকেই যাচ্ছে, আমি যা ভাবছি তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তো সহজে ছেড়ে দেবার মতন জিনিস নয়। যতক্ষণ না সে তার নিজের সমস্ত পাওনা চাহিদা সম্পূর্ণ করতে পারছে সেই অঞ্চল ছেড়ে যাবে না। সাধারণত তাকে মন্ত্র বলে জাগ্রত করতে হয়, না হলে সে ধরা দেয় না। আর যাকে একবার ধরা দেয় তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে নিজের মনকে সংযত করে ভাবলাম যে আমি হয়তো নিছকই ভুল ভাবছি। যা ভাবছি তা হয়তো সবটাই মিথ্যে। হয়তো কোনোভাবে রাতের অন্ধকারে কোনো বস্তুর ছায়া দেখে নিজের চোখ ও মনের ওই কাল্পনিক কল্পনা সংমিশ্রণে আমি অলিক চিন্তা ভাবনা করতে শুরু করেছি। এমনটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকা খুবই স্বাভাবিক। তার মধ্যে এমন দুর্যোগের বাদলার রাত, বৈদ্যুতিক চমক আর হাওয়ার দাপটে কত বস্তুই তো রহস্যময় ভৌতিক ছায়ার সৃষ্টি করে থাকে। ঘটনাটা যা দেখলাম বা বুঝলাম তা বাকিদের কাউকে কিছু বললাম না আমি সেই রাতকে। এমনিতেই তারা কোনো এক অজানা কারণে বেজায় ভয় পেয়ে আছে। তার মধ্যে আমি যদি আবার এইসব কথা শোনাই তাহলে আর দেখতে নেই। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তা প্রায় অনেকক্ষণ হবে। লক্ষ্য করছি আমি ব্যতীত কারোর মুখে কোনো কথা নেই, শুধুই যে যার মতন বিড়বিড় করে এক নাগারে ইষ্ট নাম জপ করে চলেছে। ব্যাপারটা এবার আমার বড় অদ্ভুত লাগলো। এতজন লোক একসাথে থাকলেও কি কারণে তাদের মনে এই ভয় তা আমার জানতেই হবে। কেউ কোনো কথা বলছে না দেখে আমি তাদেরকে প্রশ্ন করি। আমি সেই মাঝবয়সী ভদ্রলোককে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আমি যে এই ফাঁকা অন্ধকারের মাঠে একাকী বসে আছি তা আপনারা কি করে জানতে পারলেন? আমার সঙ্গে তো কারোর দেখা সাক্ষাৎ হয়নি। তাছাড়া আমি কাউকে বলিনি যে আমি এখানে এসেছি। আমার প্রশ্ন শুনে ভদ্রলোক লণ্ঠন হাতে তার নিজ হাত দুখানি এক করে কপালে ঠেকিয়ে রাম নাম জপতে থাক। তারপর আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, সবই ভগবানের লীলা খেলা, বুঝলেন ঠাকুরমশাই? আপনার কপাল ভীষণ ভালো ঠাকুরমশাই। ভগবানের অশেষ আশীর্বাদ যে আমরা সঠিক সময় আপনার ওখানে গিয়ে পৌঁছতে পেরেছি। না হলে যে কি বিপদ হতে পারত তা আমি আর ভাবতেও পারছি না ঠাকুরমশাই। এই বলে সে আবার রাম রাম করতে শুরু করল। কিন্তু আমি যে ওখানে আছি সে কথা আপনাকে কে বলল? হারু বলেছে ঠাকুরমশাই, হারু। সন্ধ্যার সময় চাষের জমি থেকে গরু চড়িয়ে হারু গ্রামের বাড়ির দিকে ফিরছিল। পথে আমার সঙ্গে দেখা হতেই প্রথম খবরও আমাকেই দেয়। সে বলে নাকি কোনো এক ওই জটা জুটোধারী সন্ন্যাসী ঠাকুর ওই মাঠের রাস্তার ধারে গাছতলার দিকে যাচ্ছে। আমি হারুর কথা শুনেই আতঙ্কিত হয়ে উঠি। মনে মনে ঠিক করে ফেললাম যেভাবেই হোক আপনাকে নিয়ে আসার ব্যবস্থা করতেই হবে। আমি তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে এদেরকে খবর দিলাম। আর তারপর লোক জড়ো করে আস্তে আস্তে এ রাত হয়ে গেল। সবারই তো প্রাণের ভয় আছে না ঠাকুরমশাই? রাতের বেলা মাঠের দিকে যাওয়ার কথা শুনে তো প্রথমে কেউ রাজি হচ্ছিল না। অবশেষে অনেক সাধ্য সাধনার পর এই কয়েকজনকে পেলাম এখানে আসার জন্য। জয় মা, জয় মা, জয় মা, জয় মা করানি। তুমি তোমার সন্তানদের রক্ষা করো মা, রক্ষা করো। অনেকক্ষণ ধরে হারিকেনের আলোয় পথ হেঁটে চলেছি আমরা।
মাঝে সেই ভদ্রলোক আমাদের দল থেকে বেশ কয়েকজন লোককে আলাদা করে দিল। আপাতত আমরা হেঁটে চলেছি মোটে 4 জন। আমি, সেই ভদ্রলোক আর 2 জন অল্প বয়সী যুবক। একটা সময় পর তারাও তাদের রাস্তা পরিবর্তন করল। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো, যারাই যাচ্ছে কেউ কিন্তু একা যাচ্ছে না, অন্তত 2 জন করে মানুষ একসাথে রওনা হচ্ছে। একটার পর একটা ঘটনা আমার বেশ অদ্ভুত লাগছিল। তারপরে আমি এই লোকটাকে আবারও প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বাড়ি কত দূর? আর আপনার নামটা তো জানাই হলো না, কি নাম আপনার? আমার প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে ভদ্রলোক গদগদ হয়ে আমার দিকে তাকিয়েই বলল, এই দেখো, সি 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 সি, আমার পরিচয়টাই তো আপনাকে দেওয়া হয়নি। আগে ঠাকুরমশাই, আমার নাম হরিপদ মিত্তির। আমি এই গায়ের নায়েব বটে। কর্তার আশীর্বাদে গ্রামের মানুষজনদের পাওনা টাকা পয়সার হিসাব আমাকে রাখতে হয় আর কি। এই তো, আর একটু কষ্ট করে হেঁটে গেলেই আমার বাড়ি। এই যে সোজা পথ চলে গেছে, ডায়ে মোড় ঘুরলেই আমার বাড়ি। ভদ্রলোক গ্রামের নায়েব হলেও তার আচার ব্যবহার খুবই ভালো। মনে তেমন কোনো দম্ভ বা অহংকার আমার চোখে পড়ল না। অতঃপর তার বাড়িতে গিয়ে উঠলাম আমরা। নায়েব গিন্নি খবর পেয়ে দৌড়ে এসে পিতলের ঘটি করে আমাদের পা ধুয়ে দিলেন। তারপর আমরা ধীরে ধীরে একসাথে প্রবেশ করলাম তার গৃহে। নায়েব গিন্নি তার গৃহে আমার উপস্থিতিতে মাথায় এক গলা ঘোমটা টেনে আমার আতিথেয়তা করতে লাগলো। সত্যি তাদের অতিথি সেবার কোনো ত্রুটি ছিল না। রাতের বেলায় গরম গরম লুচি তরকারি ও মিষ্টান্ন সহযোগে আমায় খাওয়ার পরিবেশন করলো। এমনিতে কোনো গৃহিণীর বাড়িতে খুব একটা খাওয়ার ইচ্ছে আমার থাকে না, তাও এমনভাবে জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়েই খেতে বসতে হলো আমায়। অনেক দিন বাদে মনের মতন খাবার পেয়ে পেট ভরে খেলাম আমি। আমার মাথার শিওরে দাঁড়িয়ে নায়েব গিন্নি এক নাগাড়ে আমায় হাওয়া করে গেল তাল পাতার হাত পাখা দিয়ে। কিন্তু অবাক লাগলো, আমার খাওয়া সাঙ্গ হওয়া পর্যন্ত তারা দুজনে কেউ একে অপরের সঙ্গে কথা বলল না। আমার খাওয়া শেষ হতে না হতে আমার মুখের সামনে এক পাত্র মাটির গ্লাসে ঠান্ডা জল নিয়ে এসে রাখলো হরিপদ মিত্তির। তারপর আমাকে উদ্দেশ্য করে কি একটা বলতেই যাবে, আর তক্ষুনি উনার গিন্নি উনাকে বাধা প্রয়োগ করে থামিয়ে দিল। তারপর ফিসফিস করে বলে উঠল, ও কি করছেন? উনি সবই মাত্র বাড়িতে এসেছেন, উনি আমাদের বাড়ির অতিথি। এসব কথা এখন ওনাকে কইবেন না। ঠাকুরমশাই আগে একটু বিশ্রাম করুক, অদ্য সকালে না হয়। আমি তাদের কথা শুনতে পেলাম, বুঝতে দিলাম না আমি তাদের কথা শুনতে পেয়েছি। হরিপদ মিত্তিরও কি যেন একটা ভেবে কেমন গুম হয়ে গেলেন। তারপর আমি দেখলাম আমার হস্ত ধৌতকরণের জন্য ঘরের মধ্যে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমি তাতে রাজি ছিলাম না। ঘরের মধ্যে হস্ত ধৌতকর্ম আমার ভালো লাগে না, তাই বাইরে গিয়ে মুখ ধোয়ার মনস্থির করলাম। আমি আমার রাতের খাওয়া শেষ করে যখন মুখ ধোয়ার জন্য উঠলাম, একটা অস্বাভাবিক চিৎকার আমার কানে এলো। এমন আওয়াজ ঠিক যেন কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ে কারোর প্রতি ভীষণ রেগে যাওয়ায় চিৎকার করার পর ফুপিয়ে উঠে কাঁদছে। যদিও এমন রাত বিরেতে গ্রাম অঞ্চলে এমন আওয়াজ পাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। গ্রাম অঞ্চলে যে কোনো ফাঁকা পরিবেশে অল্প শব্দের আওয়াজও জোরালোভাবে কানে প্রবেশ করে। আশেপাশে কোনো বাড়ির শিশু সন্তান হয়তো না ঘুমিয়ে কাঁদছে, তাই প্রথম দিকে অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি আমি। তারপর আবারও দুবার সেই আক্রোশময় কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি। তবে এবারের চিৎকারের আওয়াজটা আমার কেমন যেন অস্বস্তিকর লাগলো। শব্দের উৎস অনুসন্ধান করতে করতে আমি পৌঁছে গেলাম বাধাই করা মাটির বাড়ির শেষ দিকে। চারিদিক বৃষ্টির জলে ভিজে থাকায় মাটির
পথ চলতে একটু অসুবিধেই হচ্ছিল। এমনিতে রাতের আধার, তার উপরে ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়েই চলেছে। অতি সন্তর্পণে পা টিপে টিপে এগোতে লাগলাম আমি বাড়ির শেষ দিকটায়। যদিও তখন আর সেই চিৎকারের আওয়াজ আর আসছিল না, তাও অজানা কৌতূহলের বশে আমি এগিয়ে যাচ্ছি। দেখলাম একটা বড় বাঁধানো পাতকুয়ো বাড়ির শেষ প্রান্তে রয়েছে। সম্ভবত সেটি এখন আর ব্যবহার করা হয় না। যতদূর যা বুঝতে পারলাম তাতে পাতকুয়োটা বেশ বৃহৎ ও গভীর। আবার তার সাথে দেখলাম পাতকুয়ো সংলগ্ন বেশ কটি বড় বড় কলা গাছ তাকে আচ্ছাদন করে ঘিরে রয়েছে। কিন্তু অবাক হলাম, দূর দূরান্তে কোনো বাড়ি তো দূরের কথা, ছোট কুঁড়ে ঘরও আমার চোখে পড়ল না। তাহলে এই রাতে কে এমন চিৎকার করে কেঁদে উঠল? প্রশ্নটা মনে ঘুরপাক খেতে লাগলো আমার। তবে কি হরিপদ মিত্তিরের বাড়িতেই কোনো শিশু সন্তান? আর তক্ষুনি হরিপদ মিত্তির পেছন থেকে আমায় চেঁচিয়ে বাধা দিয়ে বলল, ওদিকে যাবেন না ঠাকুরমশাই, ঘরে চলে আসুন। বৃষ্টির দিনে পাতকুয়ার পরিবেশ বড় পিচ্ছিল হয়ে থাকে। এই বাদলার দিনে অন্ধকারের মধ্যে পা পিছলে বিপদ ঘটতে পারে। চলে আসুন, চলে আসুন ঠাকুরমশাই। তার উদ্বিগ্ন ব্যাকুলতায় আমি হ্যাঁবাচক সম্মতি দিয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা আশঙ্কা মাথায় নিয়ে তাদের ঘরে ফিরে যাব বলে উদ্যত হতেই দেখলাম কলা গাছ থেকে লাফিয়ে কোনো এক ছায়া শরীর অন্ধকারে মিশে গেল। আর তক্ষুনি কানে এলো আরো এক মহিলার কণ্ঠস্বর। আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল হরিপদর মিত্তিরের ঘর থেকে। আমি তৎক্ষণাৎ দ্রুত পায়ে তাদের ঘরে গিয়ে দেখলাম পশ্চিমের জানালাটা খোলা, যা কিনা আমি ঘরে ঢোকা থেকে বন্ধ অবস্থায় দেখেছি। এমনকি আমার খাবার সময়ও তা বন্ধই ছিল। তা হঠাৎ করে খুলে যাবার কথা তো নয়। হরিপদ মিত্তির ও আমি দুজনেই লক্ষ্য করলাম জানালার ডান দিকের পাল্লাটা তখনও নিজের ছন্দে দুলে চলেছে, কিন্তু বাইরে বাতাস চলছে না। হরিপদ মিত্তির ও তার গিন্নি ঘরের এক কোণায় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ভয়ার্ত বিস্ফারিত চোখ পশ্চিমের জানালার দিকে ইঙ্গিত করছে। আতঙ্কের কারণ জানতে চাইলাম আমি, কিন্তু তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কিছুই বলতে পর্যন্ত পারছে না। আমি আবারও জানতে চাইলাম কোনো জন্তু জানোয়ার দেখে ভয় পেয়েছেন নাকি, কি দেখেছেন আমায় খুলে বলুন। হরিপদ মিত্তির স্বল্প ভাষায় যতটুকু বোঝালো তার মানে গিয়ে দাঁড়ালো তাদের এই বাড়িতে সেই ভয়ঙ্কর পেতের দেখা পেয়েছেন তারা, যার দেখা মেলা মানে মৃত্যু পায় আসন্ন। তার নিষ্ঠাবান বউ, যে কিনা দুবেলা ওই পুজো অর্চনা করে বাড়িতে, তার বাড়িতে এই উপদ্রব। এতক্ষণ বিমল গিন্নি তার হাতের আড়ালে নিজের মুখ লুকিয়েছিলেন। এতক্ষণ তিনি চুপ করেছিলেন। আমিও বুঝলাম এই নীরবতা ভয়ের নীরবতা। হঠাৎ মুখ খুলে অযাচিত কিছু দেখার কথা কাঁদতে কাঁদতে বলতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, গিন্নি কেমন মূর্ছা গেলেন, একবার একবার নিজের চোখেই দেখুন ঠাকুরমশাই। এই পেটকে নিয়ে আমরা মানুষেরা এই গ্রামে একসাথে থাকি কেমন করে বলুন তো ঠাকুরমশাই। যা যা সম্ভব আমাদের পক্ষে করা আমরা তাই তাই করেছি ঠাকুরমশাই, কিন্তু সব চেষ্টাই বিফল। শত চেষ্টা করেও এই অশুভ পেটকে তাদের বসবাসযোগ্য স্থানে পাঠাতে পারছি না আমরা। এই অঞ্চলের জন্য জমিদার কর্তা নিজে অনেক চেষ্টা করেছেন ঠাকুরমশাই, কিন্তু এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় কারোরই জানা নেই। যতক্ষণ না লোকালয় জনমানব শূন্য শ্মশান ঘাটে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত এই মায়াবিনী কাউকে ছাড়বে না, কাউকে না ঠাকুরমশাই। এই পেতের নজর যখন একবার আমাদের বাড়ির উপর পড়েছে, তার মানে আমাদের বাঁচার আর কোনো উপায় নেই ঠাকুরমশাই। এই বলে হরিপদ মিত্তির হাও হাও করে কাঁদতে শুরু করল। গ্রামের এই গভীর রাতে ওই অবস্থায় কোনো ডাক্তার কবিরাজ পাওয়া তো ছিল
মহাঝক্কির ব্যাপার। অগত্যা আমার বলে দেওয়া কথায় সে তার বইয়ের চোখে জলের ছিটা দিতে শুরু করল। ঘন ঘন আচমকা ঠান্ডা জলের স্পর্শে ভগবতী দেবীর জ্ঞান ফিরল। কিন্তু বিপদ ঘটল আরো একখানা। সেই রাতে কিছুক্ষণের মধ্যে কাঁপুনি দিয়ে হরিপদ মিত্তিরের এলো ধুম জ্বর। এত দূর বলে তারানাথ কিছুক্ষণের জন্য আবার থামল। আমি আর কিশোরী তার চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম এক উদাসীন নিষ্পলক দৃষ্টি, যেন তিনি কত শত মাইল পথ দূরে অতিক্রম করে ফিরে গেছে কোনো এক অতীতের ইতিহাসে। তার মধ্যমা ও তর্জনীর মাঝামাঝি ধরা জ্বলন্ত সিগারেটটা ছাই হয়ে পড়ে গেছে নারকেলের মালয়ের ছাইদানিতে আপনা থেকে। মাঝে চাড়িয়ে এসে আমাদের জন্য আরও এক পেয়ালা করে গরম চা রেখে দিয়ে গেছে। সে খেয়ালও তখন আর নেই। আমরা ইশারায় চারিমাকে চায়ের পাত্রগুলো রেখে সেখান থেকে চলে যেতে বললাম। এমন ব্যাপার শুনতে বড় অস্বাভাবিক লাগলেও আমাদের কাছে এটা খুব স্বাভাবিক, কারণ তারানাথ তার গল্পের যখনই পুঙ্খানুপুঙ্খভাবে গভীর ব্যাখ্যায় প্রবেশ করতে থাকে তখনই তার এমন ভাবের উদয় হয়। আর এই সময় তাকে সঠিক পর্যায়ের ছন্দে ফিরিয়ে না আনতে পারলে তাহলে কিন্তু খুব চাপ। এদিকে কিশোরী ক্রমাগত আমার হাঁটুতে অঙ্গুলি খোঁচা মেরেই চলেছে। বুঝতে পারলাম গল্পের বিরতি তার আর ভালো লাগছে না। অগত্যা বাধ্য হয়ে আমি গলা খাকিয়ে দিয়ে একটু কেশে নিয়েই বললাম, তো ঠাকুরমশাই, এই ভগবতী দেবী ইনি কি তাহলে হরিপদ মিত্তিরের স্ত্রী? ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই! কয়েক মুহূর্তের মধ্যে তারানাথের মুখ থেকে জবাব এলো, হ্যাঁ, তোমরা আমাকে কিছু বলছিলে বুঝি? হ্যাঁ, আচ্ছা, বলছিলাম এই ভগবতী দেবী উনি তার মানে কোথায় কোথায় ছিলাম যেন আমি? তারানাথের এমন কথা শুনে কিশোরী একটু মজা করে হেসে নিয়ে বলল, কোথায় আবার? গ্রামের ওই নায়েব বাবুর বাড়িতে, তারপর ওনার গিন্নির কোনো এক কারণে অজ্ঞান হয়ে যাওয়া। তারানাথ কিশোরীর কথা ধরে নিয়েই বলল, ও এ তো মনে পড়েছে। এই বলে দুঢোক গরম চা অতি দ্রুত পান করে পাসিংশোর প্যাকেট থেকে ধরিয়ে নিল আরও একটি সিগারেট। তারপর বলে চলল পরের ঘটনা। রাত তখন প্রথম প্রহর হবে, মানে ওই 12টার কাছাকাছি। মাতু পাগলির শেখানো বিদ্যায় আমি বুঝতে পারছি গ্রামবাসীদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। এত সহজে এই পিশাচ এই গ্রামকে ছেড়ে যাবে না। যতক্ষণ না তার নিজের স্বার্থ সফল হচ্ছে ততক্ষণ সে সেখানেই থেকে যাবে। আর তার ক্ষমতা যে ভয়ানক তার তো উদাহরণ আমি দেখতেই পাচ্ছি। কতটা কি করতে পারবো আমি জানি না, তবে আজ রাতের জন্য একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। একা মহিলা মানুষ, সে কি করবে এই বিপদের দিনে? তাই আমি মনে মনে ঠিক করে নিলাম আজ রাত্রে আমি একটু মন্ত্রতন্ত্রের দ্বারস্থ হব। আর তার জন্য প্রয়োজন একটু একাকিত্ব। তাই আমি ভগবতী দেবীকে তার স্বামীকে নিয়ে তাদের কক্ষে যেতে বললাম। আর বললাম, মা, আমায় একটু একা থাকতে দিতে হবে মা। আমি আজ রাত্রে একটু পুজো করব, ভগবানকে স্মরণ করব। ভয় নেই, তোমার স্বামীর জ্বর অর্ধ রজনীর মধ্যেই ঠিক হয়ে যাবে। আজ ভোরে দেখবে জ্বর কমে গেছে। উনি আমায় তার অবুঝ মনে কিছু প্রশ্ন করেছিলেন। এত রাত্রে পুজো? কি পুজো করবেন আপনি ঠাকুরমশাই? আপনার সাথে তো পুজোর সামগ্রী তেমন কিছু দেখতে পাচ্ছি না। কোন দেবতার পুজো করবেন আপনি? আমি তার কোনো কথারই উত্তর সেদিন দিতে পারিনি, শুধু হালকা এসে বলেছিলাম,
ওসব তুমি বুঝবে না মা। প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদের একজন। কোনো এক শক্তিকে স্মরণ করব, ব্যাস এতটুকু। অত শাস্ত্র মেনে পুজো পাঠ করে পণ্ডিত পূজারি আর হলাম কই মা? আমার কথা বুঝতে না পেরে ভয়ে ভয়ে ভগবতী দেবী চলে যায় তার নিজ কক্ষে, তার অসুস্থ স্বামীকে বাহুবন্ধনে আগলে রেখে। আমিও জানালার দরজাটা খুলে বসে পড়ি আমার ক্রিয়া প্রণালীর জন্য। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে, আর আমি স্মরণ করে চলেছি কোনো এক উগ্র শক্তিকে। সে সমস্ত কথা তোমাদেরকে বলা যাবে না। যদিও গ্রামে এই পিশাচের আগমনের কোনো কিনারা আমি করতে পারিনি, অনেক কষ্টেও বুঝতে পারিনি তার এই গ্রামে পড়া তির্যক দৃষ্টির সূত্রপাত। তারপর একটা সময় জানলার ফাঁক দিয়ে মুখমণ্ডলের উপর অনুভব করলাম ভোরের আলোর স্পর্শ। ঠিক সেই সময় ভগবতী দেবী দরজার বাইরে থেকে জানান দিল তার স্বামীর জ্বর সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, কিন্তু তার দেহ মন বড়ই দুর্বল। বেশ মা, যে কারণে এই জ্বর তা নিয়ে আর ভয় পাবার কিছু নেই। তুমি যাও, আমি খানিক বাদে আসছি মা। সেদিন বিকালে নায়েবের বাড়িতে লোক লস্কর ও লেটেল বাহিনী নিয়ে উপস্থিত হলেন স্বয়ং অভয় নারায়ণ নিজে, অর্থাৎ সেখানকার জমিদার। বাকি ঘটনার ইতিহাস ও সূত্রপাত প্রথম জানতে পারলাম তার মুখ থেকে। তারপর সেখানে যা যা ঘটলো তার জন্য আমিও খুব একটা প্রস্তুত ছিলাম না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এই গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।